টুডে অর টুমরো আবার আওয়ামী লীগ ফিরে আসবেই। এটা সময়ের দাবি, ইতিহাসের দাবি, আমাদের সংস্কৃতির দাবি, আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার দাবি। এই দাবি পূরণ করতে রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এখন আস্তে আস্তে প্রস্তুতি নিতে হবে, তারা যেন এই বৃহৎ তিনটি শক্তির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমেরিকার বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড এবং মৌলবাদীদের উত্থান ঠেকানোর জন্য আস্তে আস্তে তৈরি হয়। এই বাংলাদেশটি জনসম্পদটিকে কাজে লাগিয়ে আমরা পৃথিবীর ফাস্টেস্ট গ্রোয়িং একটা অর্থনীতির দেশ ছিলাম। এখন আমরা স্লোয়েস্ট গ্রোয়িং দেশের তালিকায় 5 নম্বরে আছি। যেখানে আমরা ফাস্টেস্ট গ্রোয়িং তালিকায় 1, 2 বা 3 ছিলাম, এখন আমরা স্লোয়েস্ট গ্রোয়িং এই সাবকন্টিনেন্টে দেশগুলোর মধ্যে আমরা 5 নম্বরে আছি। তাহলে দেখেন আপনি ছিলেন কি, আপনাকে বানিয়েছে কি। শেখ হাসিনার বিরুদ্ধে বহু প্রপাগান্ডা হয়েছে, বহু মিথ্যা তথ্য আপনারা পেয়েছেন। বলেছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন নিয়ে গেছে। এই বিলিয়ন বিলিয়ন কোটি কোটি মনে যেন ইউনূসের আব্বার, জামাতের আব্বার। আরে ভাই, এই সমাজেই তো টাকা উৎপাদন হয়েছে, এই সমাজেই উন্নতি হয়েছে। যদি সব তারাই নিয়ে যায়, ওই যে দেখেন বলে যে দুর্নীতি হয়েছে 29,000 কোটি টাকা কোনো একটা প্রকল্পে, ওই প্রকল্পের ব্যয় আছে হলো 20,000 কোটি টাকা, আরো 9,000 কোটি টাকা বাড়াই দিছে। তো ওই প্রকল্প যে আছে এটাও নেই। এখন পদ্মা সেতুর কথা বলেন, সেখানে একই কথা শুনবেন। তাই আসুন, এই দেশকে রক্ষা করতে হলে অসাম্প্রদায়িক চেতনাকে জিয়ে রাখতে হবে, মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে, মানুষের মানবিক মূল্যবোধকে বাঁচিয়ে রাখতে হবে, এবং আমাদেরকে ঘিরে যে একটি চারপাশে আমাদের যেসব দেশ আছে তাদের সাথে একটি ভালো সম্পর্ক রাখতে হবে। কারণ আপনার জন্মে, আপনার মৃত্যুতে এবং আপনার বিয়েতে আপনার প্রতিবেশী ছাড়া আপনার কোনো গত্যন্তর নাই। আমাদের যে প্রতিবেশী ভারত, তারা পরীক্ষা দিয়ে পাশ করেছে যে তারা এই দেশটাকে উন্নয়নের কাজে, এই দেশের জন্মের কাজে এবং এই দেশের মানুষের জীবন বদলের কাজে সবসময় প্রগতিশীল অসাম্প্রদায়িক চেতনার শক্তির পাশে থাকবে। আর বাংলাদেশে যদি মৌলবাদী কোনো শক্তি আসে, ভারতের সাথে কনফ্রন্টেশন অনিবার্য। আর এই কনফ্রন্টেশনের ফলশ্রুতি বাংলাদেশ নামক রাষ্ট্রটির অস্তিত্বই হুমকির সম্মুখীন হবে। তাই আসুন, আর দেরি নয়, আমরা প্রস্তুত হই। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইস্যুতে। এখন বড় সমস্যা দেখা দিয়েছে, নির্বাচনে যদি কোনোভাবে আওয়ামী লীগ আসে তাহলে কি হবে। আপনারা জানেন বাংলাদেশে যতগুলো জরিপ ডক্টর ইউনূস করিয়েছে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, তার প্রত্যেকটি জরিপে তার সাথে যেসব লেজুর বাহিনী আছে, বিএনপি, জামাত এবং এনসিপি, চরমোনাই এবং মৌলবাদী আরও যেসব শক্তি আছে, তাদের সবার সম্মিলিত শক্তি 38%, 32%, আর 68% তাদের সাথে নাই। তাদের সাথে না থাকা মানে অন্য কারো সাথে। অন্য কে আছে? আওয়ামী লীগ এবং তার সহযোগী যেই সব রাজনৈতিক সংগঠন আছে, অথবা আওয়ামী লীগ এবং যার সাথে অ্যালাইন করে যেই সব রাজনৈতিক দল আছে, তাদের সাথে এই 68% মানুষ আছে বলে ডক্টর ইউনূস, বিএনপি, এনসিপি, জামাতে ইসলামী খবর পেয়ে গেছে। এই খবর পাওয়ার পর তাদের অনেকেরই কিন্তু কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে রেজাল্ট দেখার পর। বলে কি, এনসিপি জায়গায় জায়গায় গিয়ে মব করতেছে, কোর্টে মব করতেছে, নুরা পাগলায় মব করতেছে, অথচ তাদের ভোটের পরিমাণ 2%-এর নিচে। অর্থাৎ 100 জন মানুষের মধ্যে 98% মানুষ তাদেরকে লাল কার্ড দেখায়। সেই লোক ডক্টর ইউনূসের ডান হাত বাম হাত। তারা তাহলে ডক্টর ইউনূস তো বাংলাদেশের মানুষের সাথে নেই, জনগণের সাথে নেই। ডক্টর ইউনূস তার একটা হিংসা চরিতার্থ করার জন্য, প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, ব্যক্তিগত সম্পদ বাড়ানোর জন্য তার সাথে যারা কোলাবোরেশনে আছে তাদেরকে
অর্থের বাড়ি গাড়ির মালিক করার জন্যই কিন্তু এই ক্ষমতাটিতে এসছে। এখন এই অবস্থায় ভারত দেখলো যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, যেই স্বাধীন রাষ্ট্র স্বাধীনতা হওয়ার সময় আমি অস্ত্র দিয়েছি, খাবার দিয়েছি, ট্রেনিং দিয়েছি, জায়গা দিয়েছি এবং আন্তর্জাতিক অঙ্গনে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে আমি তাদের জন্য সমর্থন নিয়ে এসেছি। সেই দেশটি পাগলা কুত্তার মতো ভারত বিরোধিতা শুরু করেছে। পাকিস্তান যাদের ধর্ষণের বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে, লুণ্ঠনের বিরুদ্ধে, নির্যাতন, অত্যাচার এবং বৈষম্যের বিরুদ্ধে বাঙালির সংগ্রাম ছিল, সেই পাকিস্তানকে তার মামার বাড়িতে জামাত ইসলামী দাওয়াত দিয়ে আনে। আমি এই সরকারের উপরের লেভেলের কিছু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় এত হন্যে হয়ে গেল কেন প্রতি মাসে মাসে পাকিস্তানের মন্ত্রীদেরকে দাওয়াত দেওয়ার জন্য। পরে দেখলাম যে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে একবারও তাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। জামায়াতে ইসলামী তাদের সাথে নেগোশিয়েট করছে, সরকারকে প্রেশার ক্রিয়েট করছে যে তারা যে আসতে চায় আপনারা সেটা অ্যাকসেপ্ট করেন। খেয়াল করে দেখেন, এগুলা জামাতের আহ্লাদে হয়েছে। তারা এখানে এসে বলে জামাতের হেডকোয়ার্টার আগেও ছিল লাহোর, এখনো লাহোর। তার মানে যেই দলের হেডকোয়ার্টার লাহোর, সেই দল বাংলাদেশে পিআর পদ্ধতিতে ভোট চায়। যেই দল লক্ষ লক্ষ মানুষকে হত্যা, নির্যাতন, দর্শন করেছে, তারা এই বাংলাদেশে আল্লাহর আইনের সৎলোকের শাসন কায়েম করতে চায়। আপনারা বোঝেন তো। এখন ভারত যে কাজটি করেছে, চায়নাকে এবং রাশিয়াকে এটা বোঝাতে সমর্থ হয়েছে যে এই আমেরিকা যদি বাংলাদেশের ভেতরে আসা সত্যিকার অর্থে পূর্ণাঙ্গভাবে গেড়ে বসে, তাইলে ভারতের জন্য, রাশিয়ার জন্য এবং চায়নার জন্য এইটা হবে মরণঘাতী, আত্মঘাতী। সুতরাং এদেরকে যে কোনোভাবে ঠেকাতে হবে। এখন ঠেকাতে গেলে দেখা গেল যে এই ইনুসকে তাড়াতে হবে। এখন এই ইনুস তাড়ানো প্রকল্পটি ওই নির্বাচনের মাধ্যমে এসছে, কিন্তু নির্বাচনটি আসলে হবে কিনা, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে কিনা, জামাতে ইসলামী এনার্কি শুরু করবে কিনা, এই বিষয়গুলা এখন সমাজে বহুল বিস্তৃত আলাপ আলোচনার একটি অংশ। এখন আপনারা এই কথাটি বুঝতে পারছেন যে বাংলাদেশে একটা খাদ্যের সংকট তৈরি হচ্ছে, খাদ্যের দাম বেড়ে গেছে। বাংলাদেশে এবারে ইলিশ মাছ নেই বললেই চলে, কারণ ইলিশ মাছকে প্রিজার্ভ করতো গভর্নমেন্ট। একটা বিশেষ সময়ে 2 মাসের জন্য জেলেদেরকে খাবার দিত। মা মাছ যখন এসে ডিম পাড়ে তখন যেন না ধরা হয়, জাটকা যেন না ধরা হয়। কিন্তু এই সরকারের মাথায় এইসব চিন্তা ভাবনা নেই। এই সরকারের মাথায় ছিল এই মৌলবাদীদেরকে এখানে প্রতিস্থাপন করা আর আমেরিকার স্বার্থ চরিতার্থ করা, যার কারণে এই ইলিশ সম্পত্তিও প্রায় ধ্বংসের মুখে। আপনারা জানেন শত শত বছর থেকে সিলেটে যে সাদা পাথর, এই পাথরগুলো আমাদের ঐতিহ্য ছিল। এই পাথরগুলো দেখতে হাজার হাজার মানুষ প্রতি বছর সেখানে ভিজিট করতে যেত। এখন সেই পাথরগুলো তারা খেয়ে ফেলছে। এখন আপনি যদি দেখেন বাংলাদেশে আওয়ামী লীগের সময়ে যেই উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, প্রত্যেকটি রাস্তা এখন ধ্বজভঙ্গ অবস্থায় আছে। তাহলে এখন কি করবেন আপনারা? দেখেন, আওয়ামী লীগকে তো নির্বাচন করতে দেবে না, কারণ তাদের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ করেছে। এই নিষিদ্ধ করাটা হচ্ছে তাদের পেটের ভেতরের কামড়, কারণ তারা জানে এই দেশের মানুষ অন্তত 50% উপরে শুধু এককভাবে আওয়ামী লীগকে ভোট দেবে। আজকে আপনি একটা ভোট করেন, আপনি যদি আমার কথাটি বিশ্বাস না করেন, আপনার চারপাশে যেসব মানুষ নিরীহ, যারা কোনো দলের পালা কুত্তা না, যারা মৌলবাদী চিন্তা চেতনার লোক না, যারা সন্ত্রাস, চাঁদাবাজ এবং নির্যাতন মবকারী না, এইরকম আপনি আপনার চারপাশে 20 থেকে 40টা মানুষের সাথে কথা বলেন যে ভাই এই তো দেশের অবস্থা, ভোট কাকে দিবেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যদি দাঁড়ায় কাকে ভোট দিবেন? আপনি নিশ্চিতভাবে জানবেন বলবে যে না, বাংলাদেশ আওয়ামী লীগের অধীনেই ভালো ছিল এবং আমাদের জীবন ভালো ছিল। সুতরাং এই ভয়ে এখন জামাতের পেটেও ব্যথা, বিএনপির পেটেও ব্যথা এবং এনসিপির পেটেও ব্যথা, কারণ তারা বুঝতে পারছে বাংলাদেশে কোনোভাবেই তারা আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় না। কিন্তু একটি কথা মনে রাখেন,
আওয়ামী লীগবিহীন এই নির্বাচনের পর বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের সমাজে যে কলাপস হয়েছে, যে পছন্দ রয়েছে, যে ভাঙন হয়েছে, এই ভাঙন কেউ রোধ করতে পারবে না। আপনারা জানেন যে বাংলাদেশের ভাগ্যাকাশে কালো মেঘ জমেছে। এই কালো মেঘ মুষলধারে বৃষ্টি নিয়ে আসবে। সেই বৃষ্টিতে বাংলাদেশে একটা প্লাবন হবে। সেই প্লাবনে যে পাপ, তাপ, অন্যায়কারী, অপরাধী এরা সবাই ভেসে বঙ্গোপসাগরের লোনার জলে গিয়ে পড়বে। আর মানুষের দেশ, মানুষের সমাজ, সভ্য মানুষের সংস্কৃতি আবার বাংলাদেশে ফিরে আসবে। তা আপনারা বলতে পারেন, আজকে কি বাংলাদেশে মানুষ নেই, সভ্যতা নেই, সমাজ নেই? আছে, কিন্তু তারা মবের জাতাকলে পৃষ্ঠ। আজকে বাংলাদেশে একটি স্কুল সুষ্ঠুভাবে চলছে না। স্কুলের বক্ষে যাওয়া ছাত্র আজকে টিচারকে ডিম মারে। যে টিচার ইফটিজিংয়ে বাধা দেয় তাকে ছুরি মেরে দেয়। আজকে আদালত চলছে না। আদালতের ভেতরে আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাংবাদিককে ছুরি মারছে। আদালতের সামনে নিয়ে আসা আসামিদেরকে আইনজীবীরা পেটাচ্ছে। সচিবালয়ের দেওয়াল টপকে ভিতরে গিয়ে সচিবদেরকে পেটাচ্ছে। আর্মিদেরকে অকথ্য ভাষায়, অরুচিকর ভাষায় টাকলারা গালি দিচ্ছে। এবং আপনি যদি দেখেন, গ্রামে নিরীহ হিন্দু পরিবারের দোকান লুট হচ্ছে। তাদের সুন্দরী নারীকে তুলে নিয়ে গ্যাং দর্শন করছে। এই যে একটা বাংলাদেশ, যেই বাংলাদেশে সভ্য মানুষেরা কন্ট্রোল করত, যার কারণে এইসব মব করার সুযোগ পেত না। পুলিশ কাজ করত, যার কারণে অন্যায়কারী অভয়ারণ্যে পরিণত করতে পারেনি দেশটি। গত 16 বছর পর এই অন্যায়কারী, এই মাফিয়া চক্র, এই অপরাধীরা, এই কালো টাকার মালিকেরা, এই আমেরিকার দালালরা বাংলাদেশটাকে পিআর পাম্প নিয়োগ করে, বিভিন্ন রাষ্ট্রীয় এজেন্সিকে ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতাটির চূড়ান্ত পর্যায়ে মসনদে গিয়ে বসেছে। এখন এই মসনদে বসার পেছনে ডক্টর ইউনূসকে আমেরিকা থেকে পাঠানো হয়েছে। তিনি এসছেন ফ্রান্স থেকে, কিন্তু উনি আসলে আমেরিকায় তাকে পাঠিয়েছে। তো আমেরিকার ডোনাল্ড লু, পিটার হাস এরা বস্তায় বস্তায় টাকা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে নিয়ে এসছে। এনে রিজওয়ান হাসান, আদিলুর রহমান, তারপরে বদি আলম এবং ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের বিভিন্ন এনজিওর মাধ্যমে সেগুলা সন্ত্রাস, চাঁদাবাজ, অন্যায়কারী, দুষ্কৃতিকারী, ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়ে ডিস্ট্রিবিউট করেছে। করে একটা লং টার্ম প্ল্যান করে তারা এই বাংলাদেশের ক্ষমতাটি দখল করেছে। ক্ষমতা দখল করার পর তাদের ধারণা ছিল যে আমেরিকার প্রভাব মনে হয় বাংলাদেশের অর্থনীতি তরতর করে উপরে উঠে যাবে। বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের সময় দুর্নীতি যে লেভেলে ছিল সেখান থেকে এটা দপ করে নিচে নেমে যাবে। বাংলাদেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালোই ছিল, এটাকে তারা বেহেশতের সমান নিয়ে যাবে। কিন্তু এখন 13 মাস যাওয়ার পর পুরা পৃথিবীর মানুষ দেখলো কি, যে বাংলাদেশ আসলে আস্তে 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 বঙ্গোপসাগরের তলদেশের দিকে রওনা দিয়েছে, উন্নতির দিকে নয়। তা এখন আমেরিকা এই চক্রান্তটি করেছিল এই ভূখণ্ডটিকে দখল করার জন্য। কিভাবে দখল করবে? এখন তো আর বাংলাদেশকে পরাধীন করা যাবে না, বাংলাদেশ স্বাধীনে থাকবে, কিন্তু এখানে তাবেদার সরকার থাকবে। এই তাবেদার সরকার মার্কিনীদের সমস্ত কূটকৌশল এখান থেকে পরিচালনা করার সুযোগ করে দিবে। বে অফ বেঙ্গল, আপনি যদি বিশ্বের মানচিত্রটি দেখেন, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্রের দিকে যদি আপনি ভালোভাবে দেখেন, এই বে অফ বেঙ্গল হচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্রপথে প্রবেশ পথ।
এই বে অফ বেঙ্গলকে যদি দখল করা যায়, যেটি ইন্ডিয়া, বাংলাদেশ এবং মিয়ানমারের এই অঞ্চল নিয়ে বিস্তৃত, এই অঞ্চলটিকে দখল করতে পারলে বাংলাদেশের অর্থনীতিকে দখল করা, বাংলাদেশের রাজনীতি সমাজনীতিকে দখল করা, বাংলাদেশকে দখল করা। তারপরে দেখেন মিয়ানমারের মানে যে বিবাদমান গোষ্ঠী, এই গোষ্ঠীকে বাংলাদেশের ভেতর দিয়ে অস্ত্র দিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে তাদের ওখানেও একটি আধিপত্য বিস্তার করা। কারণ বিশ্বে এখন উঠছে চায়না, বিশ্বে উঠছে ইন্ডিয়া। এই দুটি দেশকে যদি সাপ্রেস করতে হয়, আমেরিকার জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই দুটি দেশ। একদিকে পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যার কাছাকাছি এই দুটি দেশ বা এই সাবকন্টিনেন্টাল এই অংশটুকুতে, আর অর্থনীতি 5টি অর্থনীতির মধ্যে বড় 2টি অর্থনীতি এখন এই দুটি দেশ। তো এখন এদেরকে সাপ্রেস করার জন্যই কিন্তু আমেরিকা এখানে এসছে, আমেরিকা এখানে আসতে চেয়েছে। এর ফলে কি হলো দেখেন, ভারত, রাশিয়া এবং চায়না, এই 3টি দেশ নিজেদের মধ্যে যে বাদ অনুবাদ আছে, সীমান্ত সমস্যা আছে, রাজনৈতিক দ্বন্দ্ব আছে এবং অর্থনৈতিক দ্বন্দ্ব আছে, বাণিজ্যিক দ্বন্দ্ব আছে, সেগুলা ভুলে তারা 3টা দেশ একসাথে হাত রেখেছে। তার মানে তারা বলেছে যে আমাদের মধ্যে শত্রুতা থাকবে, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, আমাদের মধ্যে বন্ধুত্ব থাকবে, আমাদের মধ্যে বাণিজ্য নিয়ে বিভেদ থাকবে, কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের ঘরের ভিতরে কাল সাপ ঢুকে যাবে, এইটা আমরা হতে দেব না। তখন সমস্ত বিভেদ ভুলে এই 3টি দেশ এক হয়েছে। এই 3টি দেশ এক হওয়ার পর আমেরিকা বুঝতে পেরেছে যে এখানে আর আমেরিকার কর্তৃত্ব চলবে না। ভারত রাশিয়ার সাথে এবং চায়নার সাথে যে নতুন আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের মূল কথা হচ্ছে, চায়না তুমি তোমার যে অঞ্চল নিতে চাও তুমি নাও, তুমি পাকিস্তানকে নিয়ে সুস্থ থাকো, তুমি অন্য কোনো দেশকে নিয়ে সুস্থ থাকতে চাইলে তাদেরকে নিয়ে থাকো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই বাংলাদেশটি যেন আমেরিকার হাতের পুতুল না হয়, বাংলাদেশটি যেন ভারতের বিরুদ্ধে এই বাংলাদেশের ভূখণ্ড যেন ব্যবহৃত না হয়। ভারতের আরেকটি কনসার্ন হলো, বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল, এখানে 90% মানুষ মুসলমান, মৌলবাদের জন্য উর্বর ভূমি, এমনি ধান যেভাবে পেললেই মৌলবাদী মানে ধান উঠে যায়, ঠিক বাংলাদেশেও মাটিতে পুতলেই কিন্তু মৌলবাদী পাওয়া যায়। আপনি দেখেন বাংলাদেশের আনাসে কানাসে, পাড়ায় মহল্লায় উলুম মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কি আরো কত রকমের নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এইরকম শত শত জাতের মাদ্রাসা। তারপরে মক্তব তো আছেই, এটা ট্রেডিশনাল, যে মুসলমানেরা আরবি শেখার জন্য মক্তবে যায়, কোরআন শেখার জন্য মক্তবে যায়, সেটা 1000 বছর আগেও ছিল। 1000 বছর আগে ছিল কিনা জানি না, তবে 500 বছর আগে থেকে বা 600 বছর আগ থেকে এটা চালু হয়েছে, এখনো আছে। তা এখন ভারত যখন এই 3টি দেশের সম্মেলনে এই বিষয়টি তুলল যে বাংলাদেশে যে মৌলবাদের উত্থান এবং আমেরিকান গোষ্ঠীর উত্থান, এই উত্থানকে ঠেকাতে হলে ভারতকে সহযোগিতা করতে হবে। চায়না এবং রাশিয়া বলে দিয়েছে যে বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিক এরিনাতে ভারতের যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তটিকে চায়না এবং রাশিয়া যৌথভাবে সমর্থন দিবে। তাহলে এখন পাশার দান তুলতে গেল, আমেরিকা যেই দালালদেরকে বসিয়েছে ক্ষমতায়, এই দালালরা কিন্তু এখন কাঁপতে শুরু করেছে। কাঁপতে কাঁপতে এমন অবস্থা, পারলে আগামীকালে চলে যায়। এখন এখানে আগামীকালে চলে যায়, চলে তো যেতে পারবে না, ক্ষমতা তো কারো কাছে দিয়ে যেতে হবে। সরি, এই ক্ষমতাটি এখন কিভাবে দিবে? একটি নির্বাচনের মাধ্যমে দিবে। জামাত বলছে মৌলবাদী গোষ্ঠীর প্রতিভু, বাংলাদেশে মৌলবাদী শক্তির যে ফান্ডামেন্টালিস্টদের যে আতুর ঘর কারখানা, সেই জামাতে ইসলামী বলছে যে আমরা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন চাই, মানে পিআর পদ্ধতিতে আমরা ভোট চাই। এনসিপিও সেই কথাই বলছিল। তারপরে কুলা মার্কা নাকি মানে তালপাতার পাখা, বেজনি মার্কা, হাত পাকা, ওই যে ফির ব্যবসা করে খায় কি যেন সর্বনাই, তারাও বলছে যে আমরা পিআর পদ্ধতিতে ভোট চাই।
এখন খেয়াল করে দেখেন, ডক্টর ইউনূস এখন বলছে পিআর টিআর বুঝি না, নির্বাচন হবে ফেব্রুয়ারির মধ্যেই, কে আসলো কে গেল আমি কিচ্ছু বুঝি না, নির্বাচন করে আমি চলে যেতে চাই। কারণ ডক্টর ইউনূস বুঝতে পেরেছেন যদি তিনি আরো এক বছর যদি তাকে থাকতে হয় ক্ষমতায়, তাহলে জনগণ তার মাথায় তো এমনিই চুল শেষ হয়ে গেছে, একটি পশমও তার রাখবে না, মানুষ তাকে পিটিয়ে নামাবে। এই অবস্থা যখন দেখলেন এখন নির্বাচন করবেন। মানুষের ভালো মন্দ উন্নয়ন বা মানুষের ভাগ্য পরিবর্তনের চিন্তা ভাবনা নিয়ে কি তারা এখানে আসছেন নাকি? তারা আসছেন বাংলাদেশকে পুনরায় একটা কলোনি বানানোর জন্য। এবং ইতিমধ্যে ডিসপোজাল চুক্তি, যেটা বিভিন্ন চুক্তির কথা আসছে, বন্দর দেওয়ার কথা আসছে, মানবিকতার নাম দিয়ে করিডোর দেওয়ার কথা আসছে, এবং গোপনে গোপনে অনেক কিছু হচ্ছে যেটা জাতি জানতে পারতেছে না। এবং তৎকালীন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার এই কথাগুলি আগেই বলেছেন যে এরকম হইলে, যেমন সেন্ট মার্টিন দিলে, করিডোর দিলে, বা আমি যদি তাদের কথা মতো চলি, এটা হইতে পারে, এটা হইতে পারে, ক্ষমতায় থাকতে পারে। এগুলি তো সামনে, আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে আগেই। এখন মানুষ বুঝতেছে, জানতেছে, শিখতেছে। তারা যতই গোপন রাখার চেষ্টা করা হোক, এগুলি কিন্তু দিনের শেষে গোপন থাকবে না। মানুষ একদিন না একদিন এগুলি জানবে। এবং বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করছে, ৭১-এ যেমন প্রমাণ করছে, এবং এরপরে সামরিক স্বৈরশাসন বিরোধী আন্দোলনে প্রমাণিত হয়েছে। এবং যারা যখনই মানুষকে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছে, সাধারণ মানুষ কিন্তু রুখে দাঁড়িয়েছে। এটা বারবার প্রমাণিত হয়েছে। আজকে যারা এই দেশে, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যার কথা বলা হচ্ছে, এর কি আপনি কি, আমরা বা সাধারণ মানুষ, দেশের মানুষ কেউ কি সুস্থ মানুষ মনে করে? এটা সম্পূর্ণ একটি বিকৃত, বিকারগ্রস্ত মানসিকতার মানুষকে আইনা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। কি বলে, কি করে, কোথায় যায়, কোনো কিছুর কোনো সিস্টেম নাই, কথার কোনো লাগাম নাই। যা মন চাইলো, যেভাবে মন চাইলো সেভাবে বলে যাচ্ছে। তো ফ্যাসিস্টার, স্বৈরাচার যাদেরকে বলা হচ্ছে, গত 12 মাসে কি বাংলাদেশে কি প্রমাণের বাকি আছে? আজকে যে গ্রেনেড হামলার ঘটনা দিয়ে কি প্রমাণ করার বাকি আছে আর যে বাংলাদেশে ফ্যাসিস্ট কারা, আইনের শাসনকে বুলন্ডিত কারা করতেছে বারবার? একটা জিনিস যুক্ত করতে চাই, সেটা হচ্ছে নিশ্চয়ই মনে আছে, দেখেন আজকে তো ধরেন ইউনূস সাহেব সবকিছু বেমালুম ভ্যানিশ করে দিলেন, কিন্তু প্রথম আলোতে একটা খুব অসাধারণ রিপোর্ট সেই সময় করেছিল। রিপোর্টের হেডিং ছিল এরকম: জঙ্গিদের মদতদাতা বিএনপির ৮ মন্ত্রী সংসদ। তারপরে আরেকটি রিপোর্ট করেছিলেন, সেই রিপোর্টটা হচ্ছে জজ মিয়া হচ্ছেন তারকা সন্ত্রাসী এবং স্বীকারোক্তিতে ৭ অসঙ্গতি। এরকম অসংখ্য প্রথম আলোর যে রিপোর্ট, জঙ্গি নেতা মুফতি হান্নানের বক্তব্যে সরকারের অস্বস্তি, এই সকল কিছু মিলে সেই সময়ের যে পত্রিকার যে রিপোর্টগুলো ছিল, সেখানে কিন্তু ২১শে আগস্ট গ্রেনেড হামলা ২০০৪-এর সুস্পষ্ট প্রমাণ রয়ে গেছে। এখন আজকে ধরেন জ্যেষ্ঠ সাংবাদিক, আইনজীবী এস.এম. শাহজাহান সাহেব এবং তারকা, এই সময়ের তারকা শিশির মনির আইনজীবী শিবিরের, তারা তো প্রমাণ করে ছাড়লেন যে ২১শে আগস্ট বলে কিছু নেই, অর্থাৎ ২১শে আগস্টই নেই এই পৃথিবীতে। এখন কথা হচ্ছে যে তাদের জন্য এই বিষয়টা কঠিন হয়ে গেল যে এতগুলো প্রমাণকে মানে নিষিদ্ধ, এতগুলো প্রমাণকে না করে দেয়। তার মানে সেই সময় যে লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যারা কারাগারে ছিলেন, সেই ইতিহাসটার কি হবে, সেই রায়ের কি হবে? এখানে আসলে অনেক যোগফল আছে। এখন আমার কাছে মনে হয় যে বিএনপিকে একটু খুশি রাখা প্রয়োজন। বিএনপির সামনে নির্বাচন করে একটু এই উপদেষ্টা মন্ডলীকে, এই সরকারকে সমর্থন দিয়ে যাবে, মত দিয়ে সহায়তা করবে। ধানমন্ডি ৩২ যেভাবে ১৫ আগস্ট দখল করে রেখেছিল, তারেক ভাই কথা দিলাম ধানমন্ডি দখল নিলাম। তো বিএনপিকে এই মুহূর্তে ইউনূসের প্রয়োজন আছে, কাজে বিএনপির কিছু এজেন্ডা আছে যেগুলোকে খুশি রাখতে হবে। সেই কারণে এই ২১শে আগস্ট, যেটা গত ডিসেম্বর ২০২৪ থেকে এইটা ঝুলছিল চকলেটটা, এই একটি চকলেট তারা পেল, যে চকলেটটি হলো যে তারা কোনো রকমের কোনো ২১শে আগস্টের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। পৃথিবীর ইতিহাস থেকে এটা মোছার জন্য ইউনেস্কো যেমন দায়িত্ব নিতে হবে, তেমনি বিএনপিকেও এর জবাবদিহিতা করতে হবে। আচ্ছা, আপনাকে একটা কথা বলে খালি, যে বাংলাদেশে তো আইনের শাসন প্রতিষ্ঠার বা আইনের এই যে হত্যা, কু, বিভিন্ন অপকর্মের যে বিচার, আপনি যে কথাটা বলছেন, এই যে তারকা আইনজীবী, বাংলাদেশের ছাত্রলীগের
উপরে যে দায়টা চাপানো হয়েছিল, যে বুয়েটের আবরার হত্যা মামলার যে ঘটনাটা, সেখানে 17 জন কি 18 জন ছাত্রদের ফাঁসি হয়েছিল যারা এখানের সাথে জড়িত ছিল। এই তারকা আইনজীবী কিন্তু এখন আদালতে হাইকোর্টে লড়তেছে 8 জন ছাত্রকে অব্যাহতি দেওয়ার জন্য এই মামলা থেকে। এইটা দিয়ে কি প্রমাণিত এইটা দিয়ে কি প্রমাণিত হচ্ছে যে তখন এই ছাত্রলীগের ভিতরে আমরা যখন এখন যেটা বলি বা বলছে দেশের মানুষ যেটা বলতেছে, শুনতেছে, দেখতেছে, যে ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের ভিতরে শিবিরের এবং জামাতের লোকজন ঢুকে এবং শিবিরের ছেলেপেলেরা এই সমস্ত অপকর্ম করে ছাত্রলীগের উপরে দায় চাপিয়ে ছাত্রলীগকে বদনাম করার একটা কৌশল। আজকে সেই সমস্ত ছাত্র যাদের ফাঁসির অর্ডার হয়েছে আদালতে, এবং সেটা আওয়ামী লীগ সরকারের আমলেই ঘটনাটা ঘটেছিল এবং আওয়ামী লীগ সরকারের আমলেই বিচার হয়েছে এবং বিচারে তাদের ফাঁসির রায় দিয়েছে নিম্ন আদালত, যেটা আদালতে প্রতিজোর আছে। এবং আজকে কিন্তু তৌহিদ হোসেন বলেছেন যে তারেক রহমান যদি দেশে ফিরতে চান তাহলে সহযোগিতা করা হবে। কাজে বুঝতে হবে যে এই এটা তো সাথে অনেক কিছু সম্পৃক্ত, অনেক কিছু সম্পর্কিত। আমি একটা প্রশ্ন করতে চাই, এই যে আপনি বলছেন যে এই যে 21 আগস্টে আমরা ঘটনা নাই হয়ে গেল, ইতিহাস থেকে কি আসলে এগুলো মুছে ফেলা যায় কিনা এরকম রায়ের মাধ্যমে, কিংবা সত্যকে আসলে কি মানে যেটা একদম ঝকঝকে আয়নার মতো দৃশ্যমান দেখা যাচ্ছে, আয়না পরিষ্কার আয়নার মতো স্বচ্ছ জলের মতো, সেগুলোকে কি আসলে ইতিহাস থেকে মুছে যায় কিনা? কি বলেন? ইতিহাস থেকে আপনি কি করে, সত্য কখনো ইতিহাস থেকে মোছে না। ইতিহাস এমন একটা জায়গা যেখানে সত্য প্রকাশিত হবে, মিথ্যাও প্রকাশিত হবে, এবং সেখানে কে অপরাধী সেটাও নির্ণয় করা থাকে। আর আপনি জলের মতো স্পষ্ট প্রমাণ তো মানুষের হাতে রয়েছে, সেই প্রমাণ তো আপনি কি বলে, সেই প্রমাণ তো আপনি মুছে ফেলতে পারবেন না। আপনি হয়তো আদালতে একটি জোর করে রায় দিয়েছেন, কিন্তু 24 জনের কবর তো রয়েছে, আপনি কি কবর সরিয়ে ফেলবেন? আপনি 40 জনের যে পরিবার, সেই পরিবারকে আপনি পৃথিবী থেকে সরিয়ে দেবেন, নাকি এখন 24 জনের কবর খোঁড়া হবে? এই যে এত ভিডিও ফুটেজ আছে সারা পৃথিবীর মানুষের হাতে, আপনি সবকিছু মুছে দেবেন? এত সেই 2018 সাল থেকে মামলার যে রায় ছিল, মামলার যে নথিপত্র, সেগুলো কি আপনি বলবেন এগুলো কিছু ছিল না? সবই সত্য। এখন গায়ের জোরে এই সরকার, এই অবৈধ সরকার সত্যকে মিথ্যায় রূপান্তরিত করছে এবং তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করবার জন্য তাদের সাথে বিএনপিকে এখন তারা জোট করেছে এবং তারেক রহমানকে তারা এখন আরেকটি চকলেট দিচ্ছে যে তারেক রহমান দেশে ফিরতে পারবে, এবং তাদের যে নেতারা এতদিন এই গ্রেনেড হামলায়, তারা বিস্ফোরক মামলায় তারা যে আসামি ছিল, তাদের সকলকে বেকসুর খালাস করা হলো যাবজ্জীবন, এবং যাদের মৃত্যুদণ্ডের রায় ছিল। তো একটি জোরপূর্বকভাবে যখন আদালত রাষ্ট্রের সাথে, একটা রাষ্ট্র যখন দখল হয় তখন আদালত দখল হয়ে যায়। আমরা দেখেছি আদালত পাড়ায় কি করে মানুষের সাথে, নেতা কর্মীদের সাথে মানবতা বিরোধী কর্মকাণ্ড হয়েছে, আদালতের মধ্যে মারামারি হয়েছে, বিচারকের সামনে যখন কোর্টরুমে মারামারি হয়, আদালতে যখন ডিম ছোড়া হয়, আসামিদেরকেও আহত করা হয়, এবং সেখানে শুধু আহত না, মানে নির্মম ন্যাক্কারজনক ভাবে ঘটনা ঘটে। তাহলে বুঝতে হবে বাংলাদেশটা যেভাবে তারা কুক্ষিগত করেছে, বাংলাদেশটা যেভাবে তারা ধ্বংস করেছে, তেমনি আদালত, বিচার বিভাগ, আইন সবকিছুই সেভাবে গুলণ্ঠিত। আজকে আপনি বিচার বিভাগকে, আমরা হয়তো বলছি না, কিছু বলাটা হয়তো আপনার অনুষ্ঠানের জন্য ক্ষতিকারক হবে, কিন্তু এটা তো স্পষ্ট যে কথা আমরা উচ্চারণ করছি না, সে অনুচ্চারিত সত্যটাকে কেউ বুঝতে পারছে না, যে আজকে আদালত যে প্রহসনমূলক রায় দিয়েছে, এটা ইতিহাসে আদালতের আজকের রায়ের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে একদিন জবাব দিতে হবে। এর চেয়ে বেশি হয়তো আদালতে কথা বলা সম্ভব না। সেখানে মানে আপনিও জানেন, আমিও জানি, আজকে যারা দর্শক আমাদের সাথে আজকে সম্পৃক্ত আছেন তারাও জানে কি ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, এবং আজকে যেটি ঘটেছে যে আজকে সকল জঙ্গিদেরকে বেকসুর খালাস করে দেওয়া হলো। আমি এতে বিস্মিত না। 5 আগস্ট থেকে তো আমরা অনেক জঙ্গিকে দেখেছি বেরিয়ে এসেছে, যুদ্ধাপরাধীরা বেরিয়ে এসেছে, প্রচুর জঙ্গিকে, পোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদেরকে তারা কিন্তু বের করে নিয়ে এসেছে, এবং জঙ্গি মদতদাতা যে সকল এমপি মন্ত্রীরা একদম আইনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার হয়েছে, কারাগারে ছিল, তাদের প্রত্যেককেই তো বের করে নিয়ে এসেছে এই সরকার। তাহলে আজকে এই 19 জন করে যারা আসামিরা ছিলেন তারা বেকসুর খালাস, তারা সৌদি আরব, দুবাই ঘুরে টুরে সারা পৃথিবীতে আরামে মৌজ মাস্তি করছেন, আর তাদের হত্যাকাণ্ডে, তাদের কারণে
যে সকল পরিবার প্রিয়জনকে হারিয়েছে, যারা এখনো সারা শরীরে গ্রেনেডের স্প্লিন্টার বহন করছে, আপনি কি ভেবেছেন এই সবকিছু আজকে আইন দিয়ে তারা ফাঁক দিয়ে বেরিয়ে গেছে, চাপিয়ে দিচ্ছে, কিন্তু সবকিছু মুছে ফেলা কি সম্ভব? রিসেট বাটনে সবকিছু মুছে ফেলা সম্ভব না। আমি একটু প্রশ্ন করতে চাই যে এই যে মনে করেন 21 আগস্টে যে গ্রেনেড হামলা আমরা দেখলাম, তাতে আপনার ওই ঘটনার পর জজমিয়া নামে একজন হয়েছিল, একদম গড় করে সব বলে দিয়েছিল সে কিভাবে গ্রেনেড ছুটছিল, তাইলে সেও তো খালাস পেয়ে গেল না। আমি জর্জ মিয়ার ঘটনাটা তো বিএনপি সরকারের আমলেই এটা বুমেরাং হয়েছে, এটা তারা তখন আরে সাজা এনে দিছে, এটা তো তখনই বুমেরাং হয়েছে। আসলে যে কথাটা প্রথম বলতেছিলেন, আপা যেটা বললেন যে ইতিহাস থেকে কি মুছে ফেলা যায়, আপনি বর্তমানে যেটা 21শে আগস্ট, তো আজকের একটা ঘটনা প্রকৃতি, আমরা 21শে আগস্ট নিয়ে আলোচনা করতেছি, কিন্তু আপনি দেখেন এটা বাংলাদেশ, এবং বাংলাদেশটা কিন্তু 23 বছরের শোষণ নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে জনমত গঠন করে জাতিজনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ কিন্তু 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ, পতাকা। এখন আপনি এই যে গত 1 বছরে আপনি 21শে আগস্টের গ্রেনেড হামলা তো একটা বিষয়, কিন্তু তার চেয়ে বড় বিষয় হলো 71ই তো ঘটে নাই। গত 1 বছরে যেটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে সে 71 বলে কিছু নাই, মুক্তিযুদ্ধ বলে কিছু নাই। মুক্তিযোদ্ধাদেরকে এই দেশে ইসলামিক শরীয়ত মোতাবেক আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে 71-এর যুদ্ধ করার কারণে। তো এই আলোচনা কি বাংলাদেশে হচ্ছে না? আপনি সাংবিধানিক পদে থাইকা সংবিধানের আওতায় শপথ নিয়ে সংবিধানের বিরুদ্ধে যায় যে কথা বলবেন সেটা রাষ্ট্রদ্রোহ অপরাধ, রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। শপথ নেওয়ার পরে যারা মিডিয়ার সামনে দাঁড়ায় বলে যে না বঙ্গবন্ধু কে, বঙ্গবন্ধু ছিলই না, উনি তো পাকিস্তানে ধরা দিছে, তারপরে 71 নামে কিছু নাই, 47 আর 24 তার দাদারও জন্ম হয় নাই, মনে করেন এই সমস্ত বেয়াদব শৃঙ্খল ছেলেপেলেদেরকে ধৈরাই না। ইউনূস সাহেবের ইতিহাস তো সবাই কম বেশি এখন জানতে শুরু করেছে, বুঝতে শুরু করেছে আসলে উনি কে, কোত্থেকে আসছে, কেন এসছে। এবং এটা মানুষরা, শুধু একটা কথা বলি, 21শে আগস্টের গ্রেনেড হামলার ইতিহাসের কথা বলছেন তো, আমি একজন একেবারেই নগণ্য সাধারণ নাগরিক হিসাবে বলতে চাই, চেষ্টা অনেকেই করতে পারে, অনেকবারই করছে, কিন্তু কেউ দিনের শেষে কিন্তু সফল হয় নাই। এই মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ষড়যন্ত্র, অনেক ধরনের নাটক, অনেক ধরনের ঘটনা এই দেশে ঘটছে, 21শে আগস্ট নিয়ে ঘটবে, জঙ্গিবাদের উত্থান নিয়ে ঘটতেছে। এবং ইদানিং আমাদের এই যে পাকিস্তানের একটা ছোট্ট ঘটনা বলতেই হয়, আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের বিজয়ী বাহিনী হিসেবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠিত হয়েছে। এবং 71 সালে বাংলাদেশের এই যে মুক্তি বাহিনী গেছে, মুক্তিযুদ্ধের কাছে পরাজিত বাহিনী হলো পাকিস্তান। আজকে যখন আমরা মিডিয়াতে দেখি যে পাকিস্তানের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বা বড় বড় অফিসারের নাম দাম শোনা যায়, তারা বাংলাদেশে আসতেছে, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা মিটিং করতেছে, আলোচনা করতেছে, বিভিন্ন ক্যান্টনমেন্ট ভিজিট করতেছে, তারা আমাদেরকে প্রশিক্ষণ দিবেছেন। এটা আমি না জাতি হিসাবে, একজন মানুষ হিসাবে খুব লজ্জা বোধ করি যে একজন বিজয়ী বাহিনীর সদস্য হইয়া কিভাবে একটা পরাজিত বাহিনীর কাছে তারা প্রশিক্ষণ নিবে বা তাদের সাথে টেবিল বসে আলোচনা করা যাইতে পারে। এটা হলো একটা বিষয়। 2 নম্বর কথা হচ্ছে যে কথাটা বলছেন যে এই যে ইতিহাস মোছার চেষ্টা, তো আমরা ইয়াহিয়া খান, আইয়ুব খান, জিয়াউর রহমান, এরশাদ এবং কি ম্যাডাম খালেদা জিয়ার সরকারের আমলে বহুবার দেখছি, কিন্তু দিনের শেষে কি কেউ সফল হয়েছে? ইতিহাস তার পুনরায় আপন গতিতে পুনরায় ইতিহাসের থেকে ইতিহাস ফিরে আসছে। আপা কথাটা বলছে, আমি রিপিট করতে চাই না, 21শে আগস্ট কি ঘটছিল এবং এই ঘটনার সাথে আজকে অব্দি যারা জড়িত, এই 21 তারিখ মুছে ফেলার ঘটনার সাথে যারা জড়িত, তারা এই দেশে থাকবে। সেই জায়গায় তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল তাদের নিজেদের মধ্যে এখন অনেক হিসাব নিকাশ আছে। শুনেন, মানুষ কখন আওয়াজ করে, ভাগ বাটোয়ারা, পদ পদবীর যে হিসাব নিকাশ, এগুলো মিলছে না। সেই কারণে এখন তারা নিজেরাই ওর পিছনে লাগছে,
এখন তারা কখনো বলবে যে মা ছাইরা দে মা কাইন্দাবাজি, এরকম অবস্থা। তো আজকে আব্দুল কাদেরের যে পরিণতি হয়েছে, সে হয়তো বয়স কম বাচ্চা ছেলে বলে ফেলেছে, এই একই পরিণতি কিন্তু তার সাথে এনসিপি সহ যে সমস্ত মানে জঙ্গি মানে খুবই মাস্তান টাইপের পোলাপান আছে, তাদেরও কিন্তু একই অবস্থা হবে। তারাও একই কথা বলবে যে আমাদেরকে এবার ছেড়ে দেওয়া হয়, আমরা কেঁদে বাঁচি। তো এত সোজা না তো, আপনি দেশের বিরুদ্ধে যাবেন, রাজাকারের সাথে হাত মিলাবেন, আবার পদ পদবি ভাট্রা করবেন, কেউ টাকা বেশি পাবে, কেউ কম পাবে, কেউ কোটি কোটি টাকার বাণিজ্য করবেন। তো এইসব নিয়ে কি হচ্ছে না কোন্দল? সব কিছু হচ্ছে ভাগ বাটোয়ারা। এখন নিজেরাই মারামারি করুক, আমরা দেখি। পরিষ্কার একেবারে। আলমগীর ভাই 1 থেকে 2 মিনিটের মধ্যে শেষ করে ফেলবেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে আব্দুল কাদের এত অসহায়ত্ব প্রকাশ করলেন এই ইউনুস যুগে, ইউনুস আমলে, যাকে তারা বসালেন ক্ষমতায় এবং মুখ ফুটে কথা বলবেন, বুক ফুলিয়ে রাস্তায় চলবেন, ঠুকা দিবেন না, কেউ তাকে ঠুকা দিবে না, তার সঙ্গপাঙ্গরা যেভাবে বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন তিনিও নিবেন, কিন্তু দেখা যাচ্ছে তিনি এখন বলছেন আমি বাঁচতে চাই, শুধু বাঁচতে চাই, আর কিছু চাই না। আমি বলবো জি জি, আপনাকেই প্রশ্ন করছি, শেষ প্রশ্ন। ও আচ্ছা, সরি, আমি আসলে কি হঠাৎ করে মনে করেন এমন একটা জায়গায় আসছেন, যেমন আমি বলি কি ডাকসুর এই যে নির্বাচন, এটা তো শুধু কাদের না, আপনি এখন ওই যে যাদেরকে জুলাই আগস্টের নায়ক বলা হয় না, যারা এখন নায়ক থেকে ভিলেন হয়েছে, ভিলেন থেকে মাইর খাওয়ার রাস্তা, তারাই তো মিডিয়ার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে যে এই পরিণতি, যেমন নূরের ঘটনার পরে অনেকে বলছে না যে আমাদের পরিণতিও কিন্তু নূরের মতোই হবে। তবে তাদের পরিণতি কি হবে এটা আল্লাহ মালুম জানে। তবে একটা এইটুকু আমরা বলতে পারি যে অতীতের, যেমন এই যে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ফরিদ ভাই একটা কথা বলতেছিলেন যে আওয়ামী লীগের, আমি একটু এক লাইনে বলি, মানে 1 মিনিটে, যে আওয়ামী লীগকে যে জায়গায়, আওয়ামী লীগকে কিন্তু বারবার আপনি যদি দেখেন 75-এর পর থেকে আওয়ামী লীগকে কিন্তু বারবার এক্সট্রিম লাইনে ঠেলে দেওয়া হয়েছে, একদম ধাক্কায় কিন্তু ওই জায়গাটায় দেওয়া হয়েছে। সেটা আপনি 91-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে যখন 3 জোটের রূপরেখার ঘটনা মনে করে দেখেন, তারপরে আসেন আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল একটা সশস্ত্র আন্দোলন এবং বহু রক্তের বিনিময়ে। সেই কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বিএনপি আমলে কিভাবে বিতর্কিত করা হয়েছিল, কারণ বাংলাদেশে একবারই ক্ষমতার পরিবর্তন হয়েছে শান্তিপূর্ণভাবে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে, এবং শেখ হাসিনা 96 থেকে 2001 সালে সরকার পরিচালনার পর উপদেষ্টা পরিষদ যথারীতি এজ পার কনস্টিটিউশন অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করে বাসায় চলে গেছিলেন, যেটা 2007-এ এসে বিএনপি করে নাই। এবং আওয়ামী লীগের এক সেকেন্ড, আমার শেষ কথা, 21 আগস্টের গ্রেনেড হামলাও কিন্তু এরকমই একটা ঘটনা, যেটা আওয়ামী লীগকে বাধ্য করা হয়েছে। আজকে যে ঘটনাটা আপনি বলতেছেন, আমি সংক্ষেপে শুধু এইটুকু বলি, এই যে কাদেরের নাম বললেন, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, অনেকের কথাই শুনি, অনেক বড় বড় রতি মহারথীদের পাখা গজাইছে এই দেশে, অনেকে বড় বড় গাড়ি বাড়ি, কোটি কোটি টাকা পয়সা, মানে শত শত কোটি টাকার ব্যাপার আসছে, কিন্তু পত্র পত্রিকা মিডিয়াতে আসতেছে, আমরা দেখতেছি, শুনতেছি। উনি ধরেন একটা উপদেষ্টা পিএস 350 কোটি টাকা খাই লিখছে, এই টাকার খবর লয় না, উনি যায় বিভিন্ন দেশে আওয়ামী লীগ আমলে পাচারকৃত টাকা ফেরত নিতে। 12 মাসে কিন্তু আজ পর্যন্ত স্পেসিফিক কোন জায়গায় দাঁড়ায় উনি কিন্তু এটা বলতে পারে নাই যে অমুক জায়গায় অমুক নেতা বা অমুক মন্ত্রী এই টাকা পাচার করে অমুক ব্যাংকে রাখছে, আজ পর্যন্ত কিন্তু এটা বলতে পারে নাই। আবার এই যে যারা আজকে আসছে, যারা দেশের দায়িত্ব নিয়ে আজকে এই দেশটাকে একটা মব সন্ত্রাস বসবাসের উপযোগী এবং একেবারে আপনি লিখে রাখেন দেশটাকে একটা নির্ঘাত গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এইখানে বিভিন্ন দেশের বিভিন্ন গোয়েন্দা বাহিনী আমাদেরকে একটি প্রক্সি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু আমাদের অবস্থানটা পরিষ্কার করতে চাই, কাজে আমাদের ফরিদ ভাইয়ের মতো 71-এর সাথে কোনো আপোষ নাই, মুক্তিযুদ্ধের সাথে কোনো আপোষ নেই, এবং বাংলাদেশ যেই রক্তের বিনিময়ে সংবিধান অর্জিত 30 লক্ষ শহীদুল হক, এটার সাথে কোনো আপোষ নাই। যত চেষ্টাই করা হোক, এই যে ডাকসুর নির্বাচন বাংলাদেশে আওয়ামী লীগবিহীন নির্বাচন, ছাত্রলীগবিহীন ডাকসু, আওয়ামী লীগ ছাড়া সমঝোতা, কোন ধরনের সংস্কার কুসংস্কার, এবং এই যে সবচেয়ে আলোচিত বিষয় আপনার যেটা জুলাই সনদ নামে অপকর্মের দলিল, এটা সনদ না, এটা হলো ইনডেমনিটি আইনের মতো জুলাই আগস্টের।
আমরা আলোচনা অপকর্মের দলিল, এই দলিল বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে। এবং এদের প্রত্যেকের বিচার হবে, এদের প্রত্যেকের বিচার হবে। যেভাবে 15ই আগস্টের হত্যাকারীদের বিচার হয়েছে, যেভাবে 71-এর রাজাকারদের বিচার হয়েছে, যেভাবে 21-এর আগস্টের বিচার হয়েছিল, এবং আবার এই দেশের মাটিতে এটা হবে, এইটুকু নিশ্চিত থাকতে পারেন।